কল কেটে যায়। রওনাক আর ঈশানী যেন হাঁপ ছেড়ে বাঁচ। রওনাক আর যে রুমে লাগানো সিসিটিভির ফুটেজটা পাঠিয়ে দেয়। মনিটরের ওই পাশের ব্যক্তিটা মাস্কের নিচে ঠোঁটের কোণে ডেভিল হাসি ফুটে ওঠে। সামনে স্ক্রিনে আরজে আর ঈশানীর ভিডিও, কিন্তু ভিডিওতে এমন কোনো মুহূর্ত নেই যেটা তার কাজে আসবে। সে ভিডিও ক্লিপটা ছুঁড়ে ফেলে দিল। তার সামনে থাকা টেবিলে সানার কয়েকটা ছবি রাখা। সেখানে থাকা থেকে একটা ছবি হাতে নিয়ে একটা রেড মার্কার দিয়ে তার উপর ক্রস চিহ্ন আঁকল। It's time to play with you, Sana baby girl. তারপর অট্ট হাসিতে ফেটে পড়ল। এআই দিয়ে নিখুঁতভাবে আরজের সাথে কয়েকজন অ্যাক্ট্রেস, যার মধ্যে ঈশানী বেশি আছে, এমন কয়েকটা ছবি এডিট করে সানার নাম্বারে পাঠিয়ে দিল। মাস্টারে পাঠানো সেই পিকগুলোই সানা এসপিকে দেখিয়েছে। এসপি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে ছবিগুলো এমন যে কেউ দেখে মনে করবে আরজে আর ঈশানীর অন্তরঙ্গ মুহূর্ত। এসপি একবার সানার দিকে তাকালো, যে এই মুহূর্তে পাশের সিটে হেলান দিয়ে বসে আছে। তুই ঠিক আছিস সানা? ইয়া ওকে। এসপি জানে সানা যতই মুখে বলুক মনে মনে ঠিকই খারাপ লাগছে তার। আফটার অল বাঙালি মেয়ে। আমি জানি তোর খারাপ লাগছে। ইটস বিন 1 ইয়ার্স এসপি। আমার সম্পূর্ণ এফোর্ট ছিল এই সম্পর্কে। সানা চোখের কোণে কিছুটা ভিজে উঠল। তুই চাইলে কাঁদতে পারিস। সানা এবার উচ্চ শব্দে হেসে দিল। 4 দিনের পৃথিবী, আমি 2 দিন কান্না করব তা অন্যের জন্য যে আমাকে কোনোদিনও মূল্যই দেয়নি। সানার চোখের পানি এতটা সস্তা নয়। দ্যাটস এ গুড গার্ল। কিছু একটা ভেবে এসপি সানার দিকে তাকিয়ে আবার বলল, সানা, তোর মনে আছে তো আজ কিন্তু প্রীতির বিয়ে। আমি তোকে 2 দিন আগে বলেছি, বিয়েতে যাবি তো? অবশ্যই যাব। সন্ধ্যা 6টার সময় বিয়ে শুরু হয়ে গিয়েছে। প্রীতি, সানা আর এসপির কলেজের ফ্রেন্ড, ক্লাস টপার ছিল। আজ তারই বিয়ে। উপস্থিত তাদের ক্লাসের মোটামুটি সবাই। সানা আর এসপি বিয়ে বাড়িতে এসে পৌঁছেছে রাত 8টার উপরে। এসপি এই মুহূর্তে ভীষণ বিরক্ত সানার উপর। এই মেয়ে 5টার সময় পার্লারে ঢুকে বলেছে 1 ঘন্টা লাগবে, অথচ 2 ঘন্টা পর বের হলো। তারপর রাস্তার ট্রাফিক সে নিজেই বুঝতে পারে না মেয়েদের রেডি হতে এত সময় লাগে কিভাবে। সে তো 5 মিনিটেই 5 বার রেডি হতে পারে। অবশ্য চুল সেট করতে একটু সময় লাগে। সানার পরনে গোলাপি রঙের লেহেঙ্গা আর এসপির পরনে সাদা পাঞ্জাবি। সানা আর এসপি স্টেজের থেকে একটু দূরে বসে আছে। একটু আগেই তার খাওয়া দাওয়া সেরে এসেছে তারা। এবার বধূ আর বরের সাথে দেখা করার পালা। একটু পর সানা স্টেজের দিকে তাকিয়ে বলে, এসপি, ওটা তোমার এক্স গার্লফ্রেন্ড ছিল তাই না? হ্যাঁ, 2 দিনের রিলেশন ছিল, পটে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। আর শালি ধান্দাবাজ ছিল, একসাথে 4টা বয়ফ্রেন্ড জুটেছিল। চোরের মায়ের বড় গলা। আর তোর কয়টা ছিল সেটা বল। আমার বেশি না, 6 থেকে 7টা ছিল শুধু। আচ্ছা, নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 0 আনা। রাত 11টার দিকে কনেকে একেবারে বিদায় জানিয়ে সব ক্লাসমেটদের থেকে বিদায় নিয়ে তারা বেরোবে। এমন সময় একজন ওয়েটার তাদের সামনে এসে বলল, স্যার আপনার এই জন্য জুস। সানা আর এসপি তাড়াতাড়ি এই মুহূর্তে কিছু না ভেবে কোনো দিকে না তাকিয়ে জুস খেয়ে বেরিয়ে পড়ে। এমনিতেই তাদের দেরি হয়ে গিয়েছে, অথচ তারা লক্ষ্যই করল না কেউ অদূরে দাঁড়িয়ে কালো মাস্কের আড়লে নীল চোখ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। মাস্টার, তার প্ল্যান সফল। এবার ফলাফলের পালা। ওয়েটারটা তার দিকে এগিয়ে আসে। মাস্টার আর তার হাতে একটা টাকার প্যাকেট ধরিয়ে দিয়ে পাখা হেসে চলে যায়। এসপি আর সানা আর গাড়ির কাছে আসতেই দুজনের মাথায় ঘুরে ওঠে। সানা ইতিমধ্যে চোখে ঝাপসা দেখতে পাচ্ছে। এসপিও কেমন লাগছে সেও কিছুটা বুঝে ফেলে। কিরে, এমন কেন হচ্ছে? ওই জুসে কিছু ছিল নাকি? সানা অলরেডি অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এসব ছাড়, আগে বল তোর গাড়ি কয়টা? আমি 3টা দেখতে পাচ্ছি। তুই একবারও বলিসনি তুই 3টা গাড়ি কিনেছিস, আর আমার একটাও নেই। এসপি পাত্তা দিল না তার কথা, সেও প্রায় মাতাল হয়ে গিয়েছে। তুই রাস্তায় গিয়ে দাঁড়া, যা, আমি গাড়ি নিয়ে আসছি। সানা আচ্ছা বলে হেলে দুলে চলে যায়। সে রাস্তার কাছে গিয়ে বলে, আরে ইয়ার, রাস্তা তো 5টা, কোনটায় দাঁড়াবো? এসপি এদিকে গাড়ির ডিকি ধরে টানছে আর বলছে, 3টায় একসাথে দাঁড়াবি, না হলে আজকে আমি তোর কানে নিচে বাজাবো। সানা হাই হুতাশ করতে করতে রাস্তায় বসে পড়ে।
ওই আমার লাইফ শেষ করে দিয়েছে, ছাড়বো না আমি ওকে। ওর পেছনে আমি পাগলা কুত্তা লাগাবো। ভাদ্র মাসের পাগল ছেড়ে দিব। সানা এলোমেলো হাঁটতে হাঁটতে কারো গাড়ির সামনে গিয়ে ধাক্কা খায়। এসপির বাচ্চা, এখানে তোর গাড়ি, তুই এখানে কি করছিস? তুই জানিস কচু, আমার গাড়ি এটাই। সানা এখনো ওই গাড়ির দরজা ধরে টানছে। দূর থেকে মাস্ক পরা লোকটা নিজের কালো মার্সিডিজ থেকে বেরিয়ে তাদের দিকে আসবে তার আগে কেউ সানার পেছনে এসে দাঁড়ায়। মাস্টার আবারও নিজের গাড়িতে ফিরে যায়। Excuse me, miss. What are you doing? সানা উল্টো ফিরে আধো আধো চোখ খুলে তাকায়। সামনে এক সুদর্শন যুবক, তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে যায়। কিতনা হ্যান্ডসাম। লোকটা একবার সানার দিকে তো একবার এসপির দিকে তাকায়, যে এই মুহূর্তে সর্বশক্তি ব্যয় করে অন্য কারোর গাড়ি টায়ার ধরে টানছে। লোকটা দুজনকেই নিজের গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। দূর থেকে মাস্ক পরা লোকটা দাঁড়িয়ে সবটাই দেখে। সে জোরে ঘুষি বসায় কয়েকটা গাড়ির স্টিয়ারিংয়ে। তার আবারও প্ল্যান ফ্লপ হয়ে গিয়েছে। I will not spare you. সানার সকালে ঘুম ভাঙতে দেখে সে একটা বড় বেডরুমে শুয়ে আছে। চারিদিকে তাজা গোলাপের ছড়াছড়ি। সে এদিক সেদিক তাকায় না, তার চেনা জানা লাগছে না। কাল রাতের কথা ভাবতে জুস খাওয়া পর্যন্ত মনে পড়ে। আর মনে পড়ছে না সে কোথায় কিডন্যাপ হয়ে যায়নি তো? তাহলে এসপি কোথায়? সে বেরিয়ে আসতে সামনে চোখে পড়ে এক সুদর্শন যুবককে। সানা পিছুকুটি করে সামনে তাকিয়ে, সামনে লোকটিও তার দিকে তাকিয়ে আছে। একটু পর এসপি সানার পেছন থেকে এসে সামনে তাকিয়ে বলে, ব্রো। ব্রো মানে? সারহাদ চৌধুরী বর্তমানে টলিউডের অন্যতম ফেমাস ডিরেক্টর। তবে বাংলাদেশে করা তার মুভির সংখ্যা কমই, কেননা সে বাংলাদেশে খুবই কম আসে। ব্যবসার জগতে তার নাম মাঝে মাঝে ভেসে আসে। তার ব্যক্তিত্ব এমন যে কারো মনে সারা জায়গাতেই সক্ষম। 6 ফুট উচ্চতা, চলনের ভঙ্গিতে প্রকাশ পায় এক অদৃশ্য কর্তৃত্ব। তার শ্যামবনে মুখশ্রীতে ঘন গ্রীষ্ম পল্লবে ঘেরা নিকষ কালো চোখের মণি দুটি সব থেকে বেশি আকর্ষণীয়। বয়স 32 ছুঁই ছুঁই হলেও তার মুখের শার্প গড়ন, অদ্ভুত শান্ত অদর তীক্ষ্ণ দৃষ্টি তা বুঝতে দিতে সক্ষম। চিত্রশিল্প জগতে তার প্রবেশ বেশি দিনের না হলেও তার সাফল্য পাহাড় চূড়া। আর সে গত 1 ঘন্টা যাবৎ বেশ ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে বেরিয়েছে। হোটেল স্টাফকে ডেকে রুম পরিষ্কার করে নেয়। তার হাতের বেশ কয়েকটা জায়গা কেটে গিয়েছে, আর যে অ্যান্টিসেপটিক বের করে লাগিয়ে নেয়। পুরো কাজটা এমনভাবে সম্পূর্ণ করে যেন সেই অনুভূতি নিষ্প্রিয় ভাবে। সাধারণত মানুষ হলে ব্যথায় কুকড়েই উঠত, কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র হেলদোল দেখা গেল না। কেননা জানোয়ারদের কোনো ব্যথা অনুভূত হয় না। কাজ শেষে আরজে হাতে মোবাইলটা নিয়ে ভাবছে সানাকে কল করবে কিনা। কোনোদিনও ছুটে এসে কল দেয়নি। এখন সে তার মনকে বুঝাতে পারছে না। আর কল দিয়ে কি বলবে সে? বহু ভাবনার পর মন আর মস্তিষ্ক যুদ্ধে আরজে মনকে সায় জানিয়ে সানাকে কল করে, কিন্তু একই নাম্বার বারবার বন্ধ আসছে কেন? মুহূর্তেই সব বুঝে ফেলে সানা তাকে এখনো ব্লক করে রেখেছে। সে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করে। আবারও সে কন্ট্রোল হারাতে চায় না। এখন তার একটা লম্বা ঘুমের দরকার। কাল সকালে আবারও শুট। এই মেয়েকে কালকে দেখে নেবে। গত 10 মিনিট ধরে সানা রুমে পায়চারি করছে, এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক, আর বারবার ল্যাপটপে থাকা ভিডিওটা দেখছে। এরা কাল বাড়িতেও ও গাড়িতেও মাতলামি করেছে। সারহাত এগুলো ভিডিও করেছে। কিছুক্ষণ আগে এসপি সেগুলো সানাকে দেখানোর পর থেকেই বারবার এগুলো দেখেই যাচ্ছে। যেখানে একটা ক্লিপ গাড়ির শুরুতে দেখা যাচ্ছে এসপি গাড়িতে গলা ফাটিয়ে গাইছে, বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। আহা, ও বাবার হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তারপর দুজনে একসাথে গলা ফাটিয়ে গাইতে থাকে। এখানে একটা ক্লিপ শেষ। তারপর আরেকটা ক্লিপ দেখা যাচ্ছে তাদের বাড়িতে নিয়ে আসার পরও এসপি আর সানা নিজেদের গাড়ি খুঁজছে। সারহাত ভিডিও অন করে অদূরে দাঁড়িয়ে এদের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে, আর দৃষ্টিতে আবদ্ধ শুধু সানা। এসপি একটু পর একটা দরজার হ্যান্ডেল ধরে হাত রেখে উল্টো দিকে টেনে সানাকে ডাকে, এই কটকটি, গাড়ি পেয়েছি, এদিকে আয়। কিন্তু গাড়ি খুলছে না।
সানা এসপির পেছনে গিয়ে থাম করে একটা কিল বসিয়ে দেয়। মারলি কেন? তুই গাড়ি না খুললে আমরা বাড়ি যাব কিভাবে? সর দেখ কিভাবে খুলতে হয়। এসপি সরে যায়। সানা এগিয়ে এসে দরজার হ্যান্ডেল ধরে উল্টো দিকে জোরে জোরে টানছে আর বলছে, জোর লাগাকে, হেইয়ো জোর লাগাকে, হেই হেইয়া। তারপর সানা ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে ফেললো। এরপর আর দেখার ইচ্ছা নাই তার। আমার মা, তুই শতবার দেখলেও এটা চেঞ্জ হবে না। আমি ভেবেছিলাম পৃথিবীতে একটাই জাউরা আছে, কিন্তু তোর ভাই প্রমাণ করে দিল তানভীর একা না, এই, তুই আমার ভাইকে একদম জাউরা বলবি না। রণভীর একা না। ওরে বাবালে এসেছে একদম ভাইয়ের লেউটা। সর এখান থেকে, দূরে গিয়ে মুড়ি খা। এসপি আগের জায়গায় ফিরে যায়। আমার ভাইকে তুই জাউরা বললি কেন? আগে সেটা বল। তো বলবো না? দেখ কিভাবে দূরে দাঁড়িয়ে হাসছে। আরে ভাই, আমাদের তো শেষে অজ্ঞান করেই দিয়েছে, প্রথমেই করে দিতেন। এসপি আর কিছু বলল না। এই মেয়ের সাথে সে চাপায় পেরে উঠবে না। সানা আবারও পায়চারি শুরু করলো। এবার এসপির মাথা ঘুরছে। একে তো কাল রাতের উল্টোপাল্টা কিছু খেয়েছে, তার উপর এই মেয়ে। সে সানার দিকে তাকে জিজ্ঞেস করে, সমস্যা কি তোর? এক জায়গায় বস না। সানা পা থামিয়ে তার দিকে তাকায়। কিভাবে কিভাবে বসবো? কিভাবে বসবো? তোর ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হলো, আর প্রথম দেখাতেই এমন অদ্ভুত বিহেভ। তোর ভাইয়ের সামনে আমার রেসপেক্ট ড্যামেজ হয়ে গিয়েছে। আরে তোর রিপেয়ার হয়ে যাবে, সমস্যা কি? তাদের কথার মাঝে দরজায় টোকা পড়ে। দুজনেই চোখ তুলে তাকাতে দেখে সারহাদ ভেসে আসে একটা ভারী কি পুরুষালী কণ্ঠস্বর। Am I disturbing you guys? আরে না ব্রো। ওহ আচ্ছা, আমি ব্রেকফাস্ট রেডি করেছি, তারপর সানার দিকে তাকায়। তোমরা আসো। সারহাদ চলে গেছে। পেছন পেছন সানা আর এসপিও যায়। সানা নিচে এসে চারিদিকে চোখ বোলায় একবার। কাল রাতে কিছুই দেখেনি। সারহাদের ডুপ্লেক্সের উপরের তলায় 3টে বেডরুম, প্রতিটি রুমে আভিজাত্যের ছোঁয়া। পুরো বাড়িটা এত নিখুঁত গড়ন, যেন কেউ নিজ হাতে সযত্নে সাজিয়েছে। ফ্লোরে সাদা ধূসর মার্বেল, দেওয়ালে মিনিমাল আর্ট, অপরূপ ব্রাশ স্ট্রোক, পিঙ্ক ও রূপালি চনে, যেন বাড়ির ভেতর নীরবতা আঁকা। নিচতলা জুড়ে বড় লিভিং রুমের মাঝখানে চারকোল ভেলভেট সোফা, তার সামনে কালো গ্লাস টপ টেবিল, আর এক কোণে রয়েছে স্টিল ফ্লোর ল্যাম্প। আধুনিক ডাইনিং, কিচেন, স্টাডি রুম সবকিছু মিলে নিখুঁত ও অভিজাত রুচির বই প্রকাশ করছে। সানা চলে যায় ডাইনিংয়ের দিকে। খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে সানা চোখ বড় বড় হয়ে যায়। হরেক রকমের নাস্তার আইটেম, তবে তার দৃষ্টি আকর্ষিত হয়েছে চা আর পরোটার দিকে। তার কপালে কয়েকটা ভাঁজ পড়ে। পৃথিবীতে তো সে একমাত্রই এমন অদ্ভুত খাবার খায়। তাহলে তার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে পেছন থেকে একটা গম্ভীর রাশভারী পুরুষালী স্বর ভেসে আসে। এনিথিং রং মিস? সানা চমকে পেছনে তাকায়। সারহাদ একদম তার পেছনে। সানা মাথা দুই দিকে নাড়িয়ে না বোঝায় সারহাদকে একটা হাসি উপহার দিয়ে বসে পড়ে। খাবার টেবিলে চামচের টুংটাং আওয়াজ ছাড়া কারো মুখে কোনো শব্দ নেই। সানা তার বাম দিকে একবার তাকাচ্ছে, তো ডান দিকে একবার, কেননা তার বাম দিকে দুধ চা আর ডান দিকে একদম পারফেক্ট ভাবে ঘি ভাজা পরোটা। কিন্তু এমন অদ্ভুত খাবার যদি সে সারহাদের সামনে খায়, তাহলে তার রেসপেক্ট যতটুকু আছে ততটুকু ড্যামেজ হয়ে যাবে। তার সম্পূর্ণ মনোযোগ পরোটা দিয়ে, কিন্তু হাতে থাকা স্যান্ডউইচটার পরপর কামড় বসাচ্ছে। একটু পর সারহাদ এসপিকে বলে, এসপি, আজকে থেকে বাড়ি যেতে হবে। এসপি চোখ তুলে তার ভাইয়ের দিকে তাকায়। কেন? মামা এসেছে। এসপি মাত্র কফিতে চুমুক দিয়েছে মামার কথা শুনতেই বুক করে মুখ থেকে সম্পূর্ণ কফি ছিটকে পড়ে। কিছুটা সানার হাতেও পড়তে সানা চা পরোটার ভ্রম থেকে বেরিয়ে আসে। আড়ষ্ট দৃষ্টিতে এসপির দিকে তাকায়। ইচ্ছে করছে এর কানের নিচে বাজাতে, কিন্তু আমি এখন ভদ্র মেয়ে। কিন্তু এসপির অবস্থা খারাপ। তার গলা দিয়ে আর খাবার নামছে না। তার মামা এসেছে মানে জম এসেছে। ব্রেকফাস্টের পরই সানা আর এসপি বেরিয়ে পড়ে। সানার ক্লাস আছে, এখান থেকে বাড়ি গিয়ে তারপর একাডেমিতে যাবে। কিন্তু বেরোতেই তার মনে হলো সে কোনো স্বপ্নের বাড়িতে। চারিদিকে এত বড় ফুলের বাগান, তার মধ্যে গোলাপি বেশি। সানার মুহূর্তেই মনে হলো এটা তার বেলকনি না, এটার কাছে তার বেলকনিকে মনে হবে সমুদ্র তীরে বালিকণার শহরে।
কোলাহল থেকে অনেক দূরে সারহাদের এডোপ্লেক্স। সামনে বড় একটি নেম প্লেটে গুটি গুটি অক্ষরে লেখা রোজ হাউস। সানার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে যায়, দ্যাটস লাইক মাই ড্রিম হাউস। এসপি তারা দেওয়ায় সানা চলে যায়, অথচ তারা দেখলই না কেউ অদূরে থেকে কাচের ফাঁক গড়ে মোহবিষ্ট নয়নে তাকিয়ে তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি। সানাকে রেখে আসার পর থেকে এসপি সারহাদের রুমে বসে আছে। সে নাকি বাড়ি যাবে না, কিন্তু সারহাদের মনে চলছে অন্য কথা। তার ঠোঁটের কোণে ঝুলছে রহস্যের ঘন ঘটা। ব্রো, তুমি শুনতে পাচ্ছ? তোর ফ্রেন্ড সানা, তাই না? আরে আমি কি বলছি তোমাকে ব্রো, আর তুমি কি বলছো? সারহাদ কানে তুললই না এসপির কথা। কি করে ও? ফ্যাশন ডিজাইনার, এখনো ক্লাস চলছে, ও তো শীঘ্রই হয়ে যাবে। আচ্ছা, এসপি আবারও কিছু বলবে তার আগে সারহাদ তার কথা থামিয়ে দিয়ে বলেছে, আমি কি ওর ডিজাইন দেখতে পারি? ইয়া অফকোর্স। আচ্ছা, তাহলে ওকে গিনিতে নিয়ে আসবি কাল। ওকে নিয়ে আসবো, কিন্তু ব্রো আমি কিন্তু বাড়ি যাব না। সারহাদ তার জবাবে কিছু না বলে বেরিয়ে যায়। এখন তার অনেক কাজ। সানা সন্ধ্যার দিকে ফ্ল্যাটে আসে। পার্কিং লটে দাঁড়িয়ে তার টিম মেম্বার অন্তরের সাথে কথা বলছে। কথা শেষে মোবাইল রাখতেই তার মনে হলো তার পেছনে কেউ আছে। প্রথমে পাত্তা না দিলেও পরপর কয়েকবার তার কানে বুট জুতার খসখস শব্দ এলো। এমন মনে হচ্ছে কেউ তার পায়ের তালে তালে ছন্দ মিলিয়ে হাঁটছে। নিস্তব্ধতায় ঘেরা পুরো পার্কিং লটে জুতার ঠক ঠক শব্দ স্পষ্ট। সানা তড়া করে পেছন থেকে তড়িৎ গতিতে ওই দিনের মতোই কেউ গাড়ির পেছনে সরে যায়। পার্কিং লটে 5-6 সারি জুড়ে নানান রঙের গাড়ির পাহাড়। শুধুমাত্র আর্যের জন্য আলাদা স্পেস, না হলে সবার গাড়ি একসাথে। সানা ধীরে, হ্যাঁ, সে কাউকে এদিকে আসতে দেখছে। মনে সন্দেহের ছটা। সত্যি কেউ ছিল নাকি ভ্রম? নিজেকে ভুল প্রমাণ করার উদ্দেশ্যে হাঁক ছড়ে। কে কে ওখানে? না, কোনো আওয়াজ আসছে না। হ্যালো, হ্যালো, সামবডি ইজ হিয়ার। না, এবারে কোনো আওয়াজ আসছে না। ওই দিক থেকে শুনশান নীরবতার মাঝে তার বলা শব্দগুলো তার কানেই বারবার বাজছে। সানা শুকনো একটা ছোক গিলে চারপাশে তাকায়। কেউ নেই তার দৃষ্টির সীমার মধ্যে। হয়তো সে ভুল দেখেছে। এই ভেবে পা বাড়ায় লিফটের দিকে। লিফট ঝুঁকে 7 প্রেস করে। লিফট বন্ধ হয়ে যায়। সানা নিজের মোবাইলে ঘাঁটতে শুরু করে। তার পূর্ণ মনোযোগ নিজের হাতের মুঠোফোনে। 7 তলায় লিফট থেমে গেল। সানা বেরিয়ে তাদের ফ্ল্যাটে ব্ল্যাক স্পেসের দিকে চলে যায়, অথচ সে লক্ষ্যই করল না লিফটের ঠিক তার পেছনে দাঁড়িয়ে ছিল নীলাভ মনির মাস্টার। সে এখনও তীক্ষ্ণ দৃষ্টিতে সানার যাওয়ার দিকে তাকিয়ে। মাস্কের আড়ালে ঠোঁটের কোণে নৈশব্দিক বাঁকা হাসির রেশ। সানা চোখের আড়াল হওয়ার পরই তার ট্যাটুযুক্ত হাতখানা বের করে 0 বাটনে প্রেস করে। লিফট বন্ধ হয়ে যায়, কিন্তু সে মুখে আওড়ায় কয়েকটি শব্দ। যতটা আনন্দ ততটাই যন্ত্রণা। রাত 11টার সময় এসপির লাল রঙের চটা গাড়িটা ঢুকে চৌধুরী মহলে। ইচ্ছে করে সে দেরি করে এসেছে যাতে তার মামা ঘুমিয়ে পড়ে। পার্কিং লটে গাড়ি রেখে বাড়ির দোরগোড়ায় পা রাখতেই কোনো পূর্বাভাস ছাড়াই কারো উষ্ণ শরীর ঝাঁপিয়ে পড়ে, তাকে জড়িয়ে ধরে। এসপি কয়েক কদম পিছিয়ে যায়। ভেসে আসে একটা মিহি রিনটিনে মেলি কণ্ঠস্বর। ফায়ার থাই। বিশাল অগ্নিকুণ্ডের সামনে বসে আছে 6 বছরের এক বালক। চোখের সামনেই তার পছন্দের নামি দামি সকল টয়গুলো ঝলসে যাচ্ছে। সে নির্ভীকভাবে তাকিয়ে আছে। হাতে এখনো তার প্রিমিয়ার আর স্টি মনস্টার ট্রাক। দুহাতে আঁকড়ে চেপে ধরে আছে, যেন আজ এটিকে সে নিজের থেকে কিছুতে আলাদা হতেই দিবে না। একটু পরেই তার কানে ভেসে আসে তার মায়ের চিৎকার। I told you again, throw this toy into the fire right now. কিন্তু ছেলেটির মাঝে কোনো প্রকার হেলদোল দেখাই গেল না। না, সে কাঁদছে না, না নড়ছে। এখনও ট্রয়টি বুকের সাথে চেপে ধরে আছে দুহাতে। সামনে এই জলমান অগ্নিতে দৃষ্টি নিবদ্ধ। মহিলাটি ভীষণ বিরক্ত। এবার সে নিজেই ছেলেটির হাত থেকে ট্রয় কেড়ে নেওয়ার জন্য হাত বাড়ায়। ছেলেটা নিজের সর্বশক্তি দিয়ে নিজের সাথে ট্রয়টিকে দুহাতেই চেপে ধরে, যেন শেষবারের মতো তাকে বাঁচানোর অদম্য চেষ্টা। কিন্তু শেষ রক্ষা আর হলো কই। এক ছটকায় তার থেকে তার ট্রাকটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল ঝলসানো অগ্নিদাহে। সঙ্গে সঙ্গে জ্বলে উঠল তার ট্রাকটি। তখনই
পেছন থেকে ভেসে আসে রুক্ষ পৌরুষালী স্বর। তুমি ওর সাথে এমন কেন করছো? ও আমাদের ছেলে। মহিলাটি এবার লোকটির দিকে তাকায়। তুমি একদম কথা বলবে না আমাদের মাঝে। দেখো, ও একটা বাচ্চা ছেলে, ওর পছন্দ থাকতেই পারে। এগুলো পছন্দ নয়, এগুলো দুর্বলতা। আমি ওকে স্ট্রং বানাতে চাই। সামনে থাকা ব্যক্তি রেগে গেলেন। তুমি ওকে পাগল বানাচ্ছ। এইটুকু বয়সে ও হাসতে ভুলে গিয়েছে, কাঁদতে ভুলে গিয়েছে। মহিলা লোকটিকে কিছু না বলে বাচ্চাটির দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। আমার আদেশ অমান্য করার পরিণাম তোমাকে ভুগতে হবে। এই বলে গার্ডসের দিকে হাঁক ছুলেন। সাথে সাথে দুজন গার্ড এসে হাজির। তাদের দিকে তাকিয়ে আদেশ ছুড়লেন। আর সারা রাত ওকে সেলে রেখে দেবে। কিন্তু ছেলেটির কোনো রকম ভাব পরিবর্তন হলো না। সে এখনো একবার নিজের হাত তো একবার সামনের অগ্নিকুণ্ড দেখছে। এই হাতে এখনই ট্রাকটা ছিল, এখন নেই, শূন্য। তার পাশে থেকেই তার মা বাবার চিৎকার ভেসে আসছে। সে সব কিছু উপেক্ষা করে আগুনের দিকে ছোট ছোট কদম ফেলে এগিয়ে যায়। আগুন তার গা ছুঁই ছুঁই। এমন সময় আর্চের ঘুম ভেঙে যায়। ধরফড়িয়ে উঠে বসে সে। দুহাতে নিজের মাথা চেপে ধরে। আবার তার ভয়ঙ্কর অতীত স্বপ্নরূপে ফিরে আসতে চাইছে। আর্চে উঠছে, মোবাইল হাতে কাউকে মেসেজ পাঠিয়ে দেয়। আম কামিং। তারপর রেডি হয়ে রিসোর্টের পার্কিং লটে চলে যায়। সেখানে তার জন্য দাঁড়িয়ে আছে বিলাস রোলস রয়েস। একজন বলিষ্ঠবান চাইনিজ গার্ড তাকে দেখে কুর্নিশ করে সম্মান জানিয়ে গাড়ির দরজা খুলেই দিল। আর যে গাড়িতে ওঠার সাথে সাথেই গাড়ি চলতে থাকলো আপন গতিতে। এসপি প্রথমে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে, কে হতে পারে? কিন্তু যখনই তার কানে ফারহাদ ভাই শব্দখানা এসেছে তখনই বুঝতে আর অসুবিধা হলো না। এই পৃথিবীতে শুধুমাত্র একজনই তাকে এই নামে ডাকে। জড়িয়ে ধরা মানবীয় হৃদস্পন্দন দ্রুত গতিতে চলছে। এসপি স্পষ্ট বুঝতে পারছে না, এই মেয়েকে আর লাই দেওয়া যাবে না। এসপি একটানে তাকে সামনে এনে দাঁড় করিয়ে দেয়। হোয়াটস রং উইথ ইউ সানি? এভাবে সাপের পেঁচিয়ে ধরছিস কেন? কিন্তু সানিতার এখনো কোনো হেলদোল দেখা গেল না। সে এখনো একজুটিতে তাকিয়ে। এসপি ভীষণ বিরক্ত। সে সানিতার পাশ কাটিয়ে কদম এগিয়ে আবারও ফিরে আসে। এই তুই এখানে? তাহলে তোর জমদূত বাপ কোথায়? সপ্তদোষী কন্যা এবার রেখে গেল। তার পাপাকে কেউ কিছু বলে তার সহ্য হয় না। তুমি আমার পাপাকে কি বললে? এসপি এদিক ওদিক উক্কি দিচ্ছিল। সানিতার রুষ্ট স্বর কানে আসতে ফিউ চায়। ওলে বাবালে, একদম একদম পাপা কি পারি। তার বাক্য সম্পূর্ণ হলো না, তার আগেই শোনা গেল ভারী কি পুরুষালী কণ্ঠ। সরপ্রাদ, এটা তোমার বাড়ি আসার সময়? এসপি এই ভয়টাই পাচ্ছিল, যার জন্য সে দেরি করে এসেছে। এসপি সিঁড়ির দিকে মুখ কাচুমাচু করে তাকায়। পাশে দাঁড়িয়ে থাকা সানিতার চোখ চিপে হাসছে। তার পাপা এখন এসপির ক্লাস নেবে। ভারী ভারী কদম ফেলে আসছে খুশদিল ফারুকি, এসপির মামা, যিনি বর্তমানে গিনির হেড ডিরেক্টর। সানিতা ফারুকি তার একমাত্র মেয়ে। ভালো ছেলেরা এত রাতে বাইরে থাকে না। অবশ্য আমি বলছি বা কাকে? এসপি স্পষ্ট বুঝতে পারছে তাকে তিরস্কার করা হচ্ছে। সে মনে মনে তার মামাকে হাজারটা গালি দিয়ে দোয়া করল, হে উপরওয়ালা, কাউকে পাঠাও। তার দোয়া কবুল হলো। পেছন থেকে তার মা রাহেলা চৌধুরী এগিয়ে আসলে। ভদ্রমহিলা ভালো করেই নিজের ছেলের চাহনি বুঝতে পারছেন। এসপি, তুই যা, গিয়ে খেতে বস। সানিতা এখনো তোর জন্য বসে আছে। সানিতা মা, তুইও যা। এসপি ব্যাস এই সুযোগটাই খুঁজছিল। সে কোনো দিকে না তাকে ডাইনিংয়ের দিকে দিল তোর। পেছন পেছন সানিতাও গেল। সার্ভেন্ট খাবার পরিবেশন করে চলে যায়। এসপি আর সানিতা ডাইনিং টেবিলে বসে, কিন্তু সানিতা খাচ্ছে কম, এসপির দিকে তাকাচ্ছে বেশি, যেন বহুদিনের তৃষ্ণা মেটাতে ব্যস্ত সে। এসপি স্পষ্ট ভাবে বুঝতে পারছে তা, কিন্তু এই মেয়েকে বোঝানো অসম্ভব। মরিচিকা পেছনে ছুটছে সে। হঠাৎই সানিতার নাকে মুখে উঠে গেল। এসপি তড়িঘড়ি করে এটো হাতেই তাকে পানির গ্লাস এগিয়ে দিল। চোখে মুখে উদ্বেগের চাপ স্পষ্ট তার। খাবারের সময় এত দিকে তাকালে এমন তো হবেই। সানিতা কিছু না বলে এসপির হাত থেকে গ্লাস নিয়ে নিল। এসপি উঠে চলে যায়, পেছনে ফেলে যায় মুচকি হাসি দিয়ে তাকিয়ে থাকা এক সপ্তদর্শীকে। গিনি ফ্যাশন হাউসে সারহাদের কেবিনে তার সামনে বসে আছে রিয়ানা জাওয়ান।
সারহাত নিজের গোল্ডেন ফ্রেমে বাঁধানো সাদা সানগ্লাসটার মাধ্যমা দিয়ে একটু ঠেলে মনোনিবেশ করছে হাতে থাকা ফাইলে। জেবি প্রোডাকশন হাউস তাদের পরপর 2টি মুভির জন্য সারহাতকে অফার করেছে। সামনে বসা রিয়ানা বেখেলিভাবেই এক দৃষ্টিতে তাকিয়ে শ্যাম পুরুষের দিকে। তার 24 বছরের জীবনে প্রথম কাউকে দেখে সে মুগ্ধ হতে বাধ্য হচ্ছে। সারহাত ঠেস করে ফাইলটা টেবিলে রাখে। শব্দ কানে আসতে রিয়ানার ঘোর কেচে গেল। সে নিজেই নিজের কাছে লজ্জিত হলো। সো মিস্টার চৌধুরী, আপনার কি মতামত? আই অ্যাগ্রি, আই এম রেডি টু ওয়ার্ক উইথ জেবি, কিন্তু টিম আমার মতোই গঠন হবে। সামনে বসা রিয়ানা সারহাদের যে কোনো শর্ততেই রাজি হয়েছে। তো তাহলে সাইন করা যাক। সারহাদ উচ্চ শব্দে হেসে উঠল। রিয়ানা তার হাসির কারণ খুঁজে পেল না। সারহাদ হাসি থামিয়ে বলে, নিশ্চয়ই, আপনার মা আমাকে শুধু স্ক্রিপ্ট দেখাতে বলেছে, সাইন করতে বলে নাই। রিয়ানা হতবাক। হ্যাঁ, তার মা এটাই বলেছে, কিন্তু সারহাদ কিভাবে জানলো? কোনো মাইন্ড রিডার নাকি? তাকে আরো অবাক করে দিয়ে ভেসে আসে সারহাদের পৌরুষালী কণ্ঠ। আই এম নট এ মাইন্ড রিডার, বাট আই ক্যান গেস। আই এম অলসো এ বিজনেসম্যান। উনি মুভির সাইনটা ওই দিন করাতে চান যেদিন আরজের ইনফিনিটি মুভির ফার্স্ট ট্রেলার রিলিজ হবে। একসাথে 2 প্রচারণা। সারহাদ এবার পায়ের উপর পা তুলে বসে। দিস ইজ বিজনেস মিস রিয়ানা জাওয়ান, মানে এক ঢিলে 2 পাখি। রিয়ানা অবাক ননে তাকিয়ে সে আরো বেশি ইমপ্রেসড। সারহাদ তার দিকে একটা ফাইল প্রথমে পেজে সাইন করে দেয় এগিয়ে। আপনার এখনো মায়ের থেকে অনেক কিছু শেখা বাকি। উনি রক্তের খেলায় বেশ আসক্ত। শেষ কথাখানি সারহাদ নিচু স্বরে বলে। রিয়ানা শুনতে পায়নি। রিয়ানা হ্যান্ডশেক এর জন্য নিজের হাতখানা বাড়িয়ে দেয়। সারহাদ একবার তার হাতের দিকে তাকায়, তো তার হাতও বাড়িয়ে ঠিক রিয়ানার হাতের পাশ থেকে অন্য একটা ফাইলটা নিয়ে ওটাতে সাইন করে ওর হাতে দিয়ে দেয়। রিয়ানা কিছুটা অপমানিত বোধ হলেও পরপর নিজেকে সামলে নেয়। সানা আর এসপি কিছুক্ষণ আগে গিনিতে এসেছে। সারহাদের কেবিনের দিকে যেতেই সানার চোখে পড়ে রিয়ানা। এসপি বেখারিতে হেঁটেই চলেছে। সানা হঠাৎই এসপির হুডির টুপি ধরে এক হ্যাচকা টানে তাকে পেছনে নিয়ে আসে। তুই আমাকে টান দিলি কেন? আবে বিটকেলের বাচ্চা, সামনে দেখ, সামনে। এসপি সামনে সারহাদের অফিসের দিকে তাকায়। কাচের গ্লাস দিয়ে দেখা যাচ্ছে রিয়ানা। এই রিয়ানা এখানে কেন? এমন ভাবে বলছিস যেন আমাকে বলে এসছে। আচ্ছা, আমি যদি তোর ননদকে পটিয়ে ফেলি তাহলে কেমন হবে বল? আর আমি যদি তোর কানের নিচে বাজাই তাহলে কেমন হবে বল? এসপির মুখটা ফাটা বেলুনের মতো ফুস হয়ে যায়। রিয়ানাকে বেরিয়ে আসতে দেখে দুজনে উল্টো ঘুরে যায়। রিয়ানা তাদেরকে লক্ষ্য না করে চলে যায়। তার চোখে মুখে খুশির ছাপ। গত 30 মিনিট ধরে সানা সারহাদের সামনে বসে। সানা ভীষণ বিরক্ত। সারহাদ অলরেডি 5 বার দেখেছে ডিজাইনগুলো। এসপিকে সারহাদ কোনো কাজে পাঠিয়েছে। এরই মাঝে সানার মোবাইলে টুং করে মেসেজ আসে। সে মোবাইল অন করে দেখে আর যে নতুন নাম্বার থেকে আসা আরেকটা হুমকি। তোমার সাহস দেখে আমি অবাক। সারা, এই মুহূর্তে আমাকে আনব্লক করো, না হলে আমি তোমার খবর করব। সানা চুপচাপ এই নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিল। সকাল থেকে এসে 2-3টা নাম্বার ব্লক লিস্টে ফেলেছে। সানা বুঝতে পারছে না এই লোকের সমস্যা কি। যখন খোঁজ খবর রাখার কথা তখন তো রাখিনি, এখন অন্য কারোর সাথে থেকে তার খোঁজ কেন নিচ্ছে? সানা চোখ তুলে সামনে তাকাতেই দেখে সারাত এখনো তার ডিজাইনগুলো দেখছে। সানার কেমন জানি মনে হলো সারাত এতক্ষণ ধরে তার দিকেই তাকিয়েছিল। সো সিমরান। হ্যাঁ, দ্যাটস মাই প্রফেশনাল নেম। সারাত বাঁকা হেসে সানার চোখের দিকে তাকায়। I like it. In your design, something have special. You are selected. আই হ্যাভ এ কোশ্চেন। Yeah, sure. আমি কি এসপি ফ্রেন্ড হিসেবে সুযোগ পাচ্ছি নাকি নিজের যোগ্যতায়? সারহাদ শব্দ করে হেসে দিল। সানা পিকুটি করে তাকায় সারহাদের দিকে। তার কেমন অদ্ভুত লাগছে। What do you think, Simran? I don't want any sympathy. I want to prove myself. সারহাদ নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল সানার দিকে। টেবিলে এক হাত ঠেস দিয়ে সানার দিকে কিছুটা ঝুঁকে যায়। And I give you a chance to prove yourself. সানা খাড় কাত করে চোখ তুলে তার দিকে তাকাতেই সারহাদ সরে যায়। সানা সাইন করে দেয়। থ্যাংক ইউ। You are welcome to the Guinea. সানা চলে যায়। পেছনে সারহাদ উচ্চ শব্দে হেসে হচ্ছে। Also my world.
সানা নিচে আসতেই এসপির সাথে এক ছোট্ট ঝগড়া হয়ে যায় ড্রাইভিং শিখা নিয়ে। সানা আজকে শিখতেই চায়, কিন্তু এসপি বারবার বলছে তার উপরওয়ালার কাছে এত তাড়াতাড়ি যাওয়ার শখ নাই। সে আরও কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায়। তারও তো বেঁচে থাকার অধিকার আছে, তাই না? এখনও তার বিয়ে হয়নি। বিয়ের আগে সে তার বউকে বিধবা করতে চায় না। এক পর্যায়ে সানা এসপির পিছে আর বাহুতে ধুমধাম কয়েকটা কিলি বসিয়ে দিল। মুখ বাঁকিয়ে চলে যায় গাড়ির দিকে। 5 তলা থেকে কাচের গ্লাসের ফাঁক গলিয়ে সারহাত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সানার দিকে। চোখে মুখে রহস্যময় হাসে। তার মুখ থেকে নিঃসৃত হয় কয়েকটি শব্দ। I love to play with danger and you are the danger. দুবাইয়ের থুধু মরুবালিতে আর্যের শুটিং চলছে পুরো দমে। ডিরেক্টর কাট বলার সাথে সাথে ক্যামেরা থেমে যায়। আর্যের অ্যাকশন সিন খতম হয়। রনক ছাতা হাতে পানির বোতল নিয়ে দৌড়ে আসে আর্যের দিকে। আর্যের ড্রেসিং রুমে বসে তার মেকআপ আর্টিস্ট জনি তার মুখে কিছু কাটা রক্তের দাগ মেকআপ করতে ব্যস্ত। তারপরে সিনের জন্য পাশে ঈশানী বসে অনেকক্ষণ ধরে এটা সেটা বলে মাফ চাইছে। আজকে তার শ্যুট নাই, তারপরও এসেছে আর্যের জন্য। কিন্তু আর্যের দৃষ্টি তার হাতে থাকা মুঠোফোনে পূর্ণ মনোযোগে যেখানে সে সানাকে বারবার কয়েকটা নাম্বার থেকে মেসেজ পাঠাচ্ছে, আর সানা একটা একটা করে নাম্বার ব্লক করছে। কেন জানি তার ভীষণ মজা লাগছে বিষয়টা। মেয়েটাকে যতই অন্ধকার থেকে দূরে সরিয়ে রেখেছে, ততই মেয়েটা এইসব অবাধ্যতাগুলো তাকে অন্ধকারে আশেপিষে জড়িয়ে নিচ্ছে। যতদিন বাধ্য ছিল ভালো ছিল, অবাধ্য হয়ে এক অজানা অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। সানা কি তা জানে? একদমই না। I like this game, wifey. Let's play with you. এরই মধ্যে কারো কল আসে আর্যের কাছে। স্ক্রিনে আয়ান নামটা ভেসে উঠেছে। আয়ান আর্যের প্রিয়। ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে আর্যে ফোন তুলতেই বলে, বস সিসিটিভি ফুটেজ পেয়ে গেছে। আর্যে ওকে বলে রেখে দেয়। মেকআপ শেষে আর্যে উঠে চলে যায় ঈশানীকে ফেলে। গাড়িতে সানা মুখ বাঁকিয়ে বসে আছে। এসপি বিন্দাসভাবে গান ছেড়ে গাড়ি চালাচ্ছে। তার মানে তুই আমাকে ড্রাইভিং শেখাবি? মরার আগে শিখিয়ে যাব। তুই যে পরিমাণের ডেঞ্জার, আমি কোনো রকম ডেড রিস্ক নিতে চাই না। আমি তোর চ্যাটগুলোর স্ক্রিনশট ভাইরাল করব, তারপর সহভাগীদের হাতে তোকে ক্যালানি খাওয়াবো। আচ্ছা আমার মা, কালকে শিখাবো যা। সানা খুশি হয়ে যায়। আচ্ছা শোন পেস্ট্রি, আমাকে না একটা ফ্ল্যাট নিতে হবে রে। তোর এত বড় বাড়ি থাকতে তুই ফ্ল্যাট নিবি কেন? জমের সাথে এক বাড়িতে থাকা যায় নাকি বল? মুহূর্তেই সানা ধরে ফেলে এসপির মানে। তোর মামা এসছে। জম নিজের সাওয়াল নিয়ে এসেছে। অন্ধকার রুমে রকিং চেয়ারে বসে দুলছেন সোফিয়া জাওয়ান। সামনে একজনকে বেধড়কভাবে মারছে তার লোকেরা, কিন্তু তিনি নির্বিকার চিকতে বসে আছেন। লোকটির চিৎকারে পুরো ঘর কেঁপে উঠেছে। এই চিৎকারগুলো সোফিয়ার মনে যেন একরকম পৈশাচিক আনন্দ দিচ্ছে। কাঠের মোটা দরজা ঠেলে প্রবেশ করে তার একান্ত অনুচর মুসাব, 35 ঊর্ধ্ব আফগান মুসাব। একবার লোকটির দিকে তাকিয়ে সোফিয়ার দিকেই তাকান। লেডি। সোফিয়া চোখ তুলে তাকায় মুসাবের দিকে, হাত নেড়ে বাকিতে চলে যেতে ইশারা করতেই সবাই চলে যায় সোফিয়া মুসাবের দিকে। জিজ্ঞেস দৃষ্টিতে তাকায়। মুসাব ভিতরে ভিতরে খুব ভয় পেয়ে আছে। কিভাবে বলবে সোফিয়াকে? লেডি, আমাদের একটা কারখানায় কেউ আগুন লাগিয়েছে, কিন্তু প্রেসের লোকেরা এটাকে মালিক পক্ষের ভুল বলে দাবি করছে। কার এত বড় সাহস সোফিয়ার দিকে আঙ্গুল তুলছে? আর ওই আগুন কিভাবে লেগেছে তার খবর নিয়েছো? লেডি, মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই লাগিয়েছে। আপনার জন্য একটা চিরকুট রেখে গেছে। কিসের চিরকুট? সোফিয়া মাথায় যেন রক্ত চড়ে গেল, ক্রোধান্বিত হয়ে উঠে দাঁড়ায়। সোফিয়া মুসাবের দিকে তাকায়। মুসাব নিজের পকেট থেকে বের করে চিরকুটখানা সোফিয়ার হাতে দিয়ে দেয়। সোফিয়া এক টানে উপরের কাগজটা ছিঁড়ে ফেলে। ভেতরে একটি কার্ড বেরিয়ে আসে, যাতে লেখা, All the Jawans be ready for destroy. সোফিয়া কার্ডখানা উল্টে দেখে তার পেছনে লেখা আছে গুটি গুটি অক্ষরে, মাস্টার। সোফিয়া শক্ত হাতে কাগজখানা চেপে ধরে। মুসাবের দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। কেই মাস্টার? তার এত বড় কলিজা, আমি ওর কলিজা দেখতে চাই। লেডি,
এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। খোঁজ নাও, না হলে নিজের জন্য কবর খুঁড়ো। আর সানা আর আর্যের ডিভোর্সের কাজ কত দূর? প্রায় শেষের দিকে। আচ্ছা, তুমি যাও। মুসাব জি লেডি বলে চলে যায়। সোফিয়া নিজে নিজে বলে উঠছে, আমি আর্যের চোখে সানার জন্য ওই দিন দুর্বলতা দেখেছি, আর আমার সাম্রাজ্য দুর্বলতা মানেই ধ্বংস। সোফিয়া নিজের মাথায় 2 আঙুল চেপে ধরে বসে পড়েন। ভাবেন, কে এই মাস্টার, কি চাই তার? সোফিয়ার মনে পড়ছে না সে তার এমন কোনো শত্রুকে জীবিত রেখেছে। তাহলে কে? রাত 8টার উপরে বাজে। সানা বাড়িতে আসে। একে তো রাস্তার ট্রাফিক, তার উপরে গিনি থেকে তার ফ্ল্যাট একটু দূরেই, কিন্তু পার্কিং লটে পা রাখতে তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলছে কেউ তাকে দেখছে। সানা এদিক ওদিক তাকায় না, কেউ নেই। হঠাৎই তার চোখে পড়ে পাশের একটা গাড়ির সাইড ভিউ মিররে, যেখানে দেখা যাচ্ছে কালো মাস্ক পরা এক ব্যক্তি নীলাভ মণি দিয়ে তাকে পর্যবেক্ষণ করছে। ডান দিকের সারির গাড়ির পেছনে দাঁড়িয়ে। মুহূর্তেই সানার মাথায় কিছু একটা ক্যাচ করে গেল। সে নিজের ব্যাগে হাত দিয়ে দেখে নিজের আত্মরক্ষার জন্য কিচ্ছু নেই। সানা নিজের মোবাইলটা বের করে এসপির সাথে কথা বলার ভান করে লিফটের দিকে এগিয়ে যায়। লিফটের সামনে এসে এক দৌড়ে লিফটে ঢুকে 7-এ প্রেস করে দেয়। পিছনে থাকা মাস্টার সানার মতলব বুঝতে পেরেই সেও দৌড়ে যায়। নিজের ড্রাগন ট্যাটু খচিত হাতখানা বাড়িয়ে দেয়, কিন্তু ততক্ষণে লিফট বন্ধ হয়ে গিয়েছে। সানা যেন হাফ ছেড়ে বাঁচল। তার শ্বাস ওঠানামা করছে দ্রুত। নিজেকে ধাতস্থ করতেই তার প্রেস করা ফ্লোর চলে গেল। সে এক ছুটে ব্ল্যাক স্পেসে চলে যায়। পার্কিং লটে দাঁড়িয়ে থাকা মাস্টার উচ্চস্বরে হেসে ওঠে। নিস্তব্ধতায় আচ্ছন্ন পার্কিং লটে কি ভয়ঙ্কর শোনাচ্ছে সে হাসে। ইচ্ছে করেই সানাকে ছেড়ে দিয়েছে। এত তাড়াতাড়ি সে কাউকে ধরবে না। বাতাসে ভেসে আসছে তার ইলেকট্রনিক শব্দ। People run when are afraid, but running only reveals their location and calculation. I know too well. সানা ফ্ল্যাটে ছুটতেই দেখে মিসেস আয়েশা। তিনি সানার চোখে মুখে চিন্তার ছাপ দেখে জিজ্ঞেস করেন, সানা, তুমি ঠিক আছো? জি, আমি ঠিক আছি। তুমি এত রাতে? অ্যাকচুয়ালি আমার কিছু কাজ ছিল নিচে। ও আচ্ছা। আর হ্যাঁ, আর যে কল করে তোমাকে খুঁজেছিল। আমাকে কেন? কেন? তোমাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে। কেন? কেন? আমাকে তো বলেনি। আর হ্যাঁ, তোমাকে বলেছে কল দিতে। সানা আচ্ছা বলে চলে যায় রুমে। তার মাথায় ঘুরপাক খাচ্ছে পার্কিং লটে থাকা অজ্ঞাত ব্যক্তির কথা। সেই সত্যি কি সানার পেছনে পড়েছিল নাকি অন্য কিছু? ভাবছে এসপিকে বলবে কিনা, বললে আবার যদি টেনশন করে। আর এদিকে আবার রণবীর কি চাইছে ও নিজেই জানে না। ধুর, এত টেনশন সানার আর ভালো লাগে না। কাল সব হবে। সানা সব ছেড়ে ঘুমিয়ে পড়ে। একটা ছোটখাটো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর্যের বুর্জ খলিফে থাকা 80 তলার ফ্ল্যাটটিতে। মনে হচ্ছে কেউ তাণ্ডবলীলা চালিয়েছে এখানে, কিন্তু যার জন্য এই অবস্থা সেও অদূরে বসে আছে নির্বিচার চিত্তে। আর্যের হাত দিয়ে রক্ত ঝরছে, চুলগুলো সব এলোমেলো। সেদিকে তার কোনো খেয়াল নেই। তার দৃষ্টি নিবদ্ধ সামনে পড়ে থাকা মোবাইলের স্ক্রিনে, যেখানে দেখা যাচ্ছে সানা আর এসপিকে একসাথে রেস্টুরেন্টে। হ্যাঁ, এটা ওই দিনের সিসিটিভির ফুটেজ ছিল। সেখানকার সিসিটিভি ফুটেজ আর যে ওই দিনে চেয়েছিল, কিন্তু কিছু সমস্যার কারণে তো আসতে লেট হয়েছে। আয়ান আজকে এটাই পাঠিয়েছিল। দরজার নব ঘুরিয়ে প্রবেশ করে চাইনিজ গার্ড কায়লেন। চারপাশে তাকিয়ে তার আর বুঝতে অসুবিধা হয়নি হয়েছে কি এখানে। সে নিঃশব্দে হেঁটে যায় আজের সামনে। বস, কাল আপনার কনসার্ট, তারপর দিন। তার কথা কেটে আর যে রুক্ষ আর গম্ভীর কণ্ঠে ভেসে আসে, আমি বাড়িতে ব্যাক করব। কিন্তু বস, আমাদের তো। কাইলিনের জিহ্বা যেন খসে বাকি কতটুকু আর বের হলো না। আর যে তার দিকে চোখ তুলে তাকাতে কাইলিনের কথা বন্ধ হয়ে যায়। আর যে চোখ দিয়ে যেন রক্ত ঝরছে। আর যে পড়ে থাকা মোবাইলটি হাতে তুলে আরও একবার ছবিটা দেখে দেয়ালের দিকে জোরে ছুঁড়ে ফেলে দেয়। মুহূর্তে ফোনখানা কয়েকটা পার্টে বিভক্ত হয়ে পড়ে। সেদিকে দৃষ্টি নিবদ্ধ রেখে আর যে শক্ত কঞ্চে বলে উঠছে, আজ থেকে সবকিছু শুরু ওয়াইফি। আমি দূরত্ব বাড়িয়েছি তোমাকে ধ্বংস থেকে বাঁচাতে, কিন্তু তুমি নিজেই ধ্বংসটাকে উস্কে দিলে। এখন তুমি চাইলেও আর মুক্তি পাবে না। বি রেডি ওয়াইফি।
প্রত্যুষের সোনালি রোদখানা যখন মরুভূমির কিনারা ছুঁয়ে শহরকে স্পর্শ করেছিল, তখন ব্রুজ খলিফা 80 তলার ফ্ল্যাটে দাঁড়িয়ে আছে এক মানব, চোখে মুখে তীব্র দহনের ছাপ। তার সামনে বিস্তৃত কাচের দেয়াল জোড়া জানালা, যেখান দিয়ে পুরো দুবাই শহরকে সে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। আকাশটা তখন ঠিক নীল নয়, গোলাপি নয়, দুই রঙের মাঝখানে থমকে থাকা এক কোমল সোনালি আভা, যা মরুভূমির বালুকণার মতো ঝিলমিলি করতে করতে দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ে। শহরের নিচে তখনও নীরবতা, রাস্তাগুলো ফাঁকা, টাওয়ারগুলোর ছায়া দীর্ঘ প্রসারিত, যেন রাতের শেষ স্পর্শটুকু এখনো ধরে রেখেছে। দূরে সমুদ্রের ওপর প্রথম সূর্যালোক, নরম রূপলি রেখা, যা দেখা যায় শুধু ওই তো উঁচুতে দাঁড়ানো মানুষদের ভাগ্যেই আছে। আর যে দুহাতে জানলার ঠান্ডা কাঁচ স্পর্শ করে, কাঁচের ওপারে থাকা সূর্য ধীরে ধীরে উকি দিল উঁচু অট্টালিকাগুলোর কাছে, আলো আটকে ছোট্ট ছোট্ট আগুনের মতো ঝলসে ওঠে। আর যে চোখ পড়ে সেই প্রতিমা দৃশ্য, তার মনে হয় যেন দুবাইকে প্রতিদিন নতুন করে গড়ে তোলার জন্য সূর্য নিজেই এসে রং মাখিয়ে দিয়ে যায়। কিন্তু এই রং আর জেগে রাঙিয়ে তুলতে ব্যর্থ। তার বুকের ভেতর ঝড় উঠেছে, কারণ সানা, তার মনে সেই দৃশ্যটা বারবার ফিরে আসছে, যা আর্যের কাছে বজ্রপাতের মতো মনে হচ্ছে। সে এইসব কিছু না চাওয়া সত্ত্বেও তার মন বারবার সেদিকেই ধাবিত হচ্ছে। সকালে চৌধুরী বাড়ির সবাই নাস্তার টেবিলে বসে। এসপির মামি মিসেস লিপি ফারুকি সার্ভেন্টদের সাথে মিলে সব কিছু এগিয়ে নিয়ে আসছে। এসপি বসার পরেই সানিতা তপ করে তার পাশে চেয়ারখানা দখল করে নিল। এসপি একবার সানিতার দিকে তাকায়, যে অলরেডি তার দিকেই তাকিয়ে আছে। এসপি কিছু না বলে সামনে তাকাতেই তার চোখে পড়ে কিভাবে খুশদিল ফারুকি তার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে। কি আশ্চর্য, এমন মনে হচ্ছে আমি ওনার মেয়েকে বলেছি, আয় মা আমার কোলে বস। মেয়ের সাথে পারে না, শুধু আমার সাথে। এসপি চোখ নামিয়ে নেয়, তখনই তার কানে আসে খুশদিলের কাচ কাচ কঞ্চ। তুমি আওরাগিরি ছাড়বে কবে? এসপি চোখ তুলে তাকায়, সে ভাবছে তাকে না কি কাকে বলছে। এরপর পর মুহূর্তে মাথায় এলো সে ছাড়া তো আর কেউ আওয়ারাগিরি করে না। মনে মনে জবাবের প্রস্তুতি নিয়ে মুখ ফুটে কিছু বলার আগে খুশদিল ফারুকি আবার বলেন, তোমার নিজের ভাইয়ের থেকে কিছু শেখা উচিত। সে কিভাবে কোম্পানি ও ক্যারিয়ার একসাথে হ্যান্ডেল করছে। সারাত এবার চোখ তুলে তাকায় এসপির দিকে। ভাইয়ের চুপসে যাওয়া মুখের থেকে চোখ সরিয়ে মামার দিকে তাকায়। মামা ছেড়ে দাও না, ও এখনো বাচ্চা ছেলে। তার মামা তাকে থামিয়ে দেয়। বাচ্চা আরো 5 বছর আগে বুড়ো হয়ে বসে আছে ওর। এসপি লাফিয়ে উঠে দাঁড়ায়। অপমান, এত বড় অপমান! তার মতো কচি খোকাকে বুড়ো বলছে না। আজ চুপ থাকলে আজ উনি বুড়ো বলছে, কাল না জানি অন্য কি বলে বসবেন। এসপি দাঁড়াতে খুশদিল তার দিকে তাকায়। খাওয়া বাদ দিয়ে দাঁড়ালে কেন? কিছু বলবে? ব্যাস, এসপি যা বলবে ভেবেছিল তাও ভুলে গেছে। মানুষ এত জোরে ধমক দেয় নাকি, তাও তার মতন একটা মাসুম বাচ্চার সাথে। কাঠের চেয়ার বেশ শক্ত, বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে, তাই এক্সারসাইজ করছিলাম আর কি। পাশে বসা সানিতা ফিক করে হেসে দিল। খুশদিল তার কথা কানে না তোলার মতো ছেড়ে ফেলে দেয়। তুমি কাল থেকে অফিসে জয়েন করবে। এসপির মাথায় এবার যেন আকাশ ভেঙে পড়ল, কিন্তু মুখ দিয়ে টু শব্দ বের হলো না। সবাই তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে। এসপি খুশদিলের দিকে ছলছল নয়নে তাকায়, যে এই মুহূর্তে তাকে চোখ দিয়ে শাসাচ্ছে। আপনার আদেশ শিরোধার্য। সারহাদ ও কিছুই জানে না। ওকে ছোটোখাটো কোনো পোস্টে ঢোকাবে, যাতে আগে ও এক্সপিরিয়েন্স অর্জন করতে পারে। তিনি সারহাদকে উদ্দেশ্য করে বলেন। পাশ থেকে সানিতা তার কানে ফিসফিস করে বলে, আমি তোমাকে কফি দিই? আমার মা আমাকে বিষ দে। তোদের বাপ মেয়েকে আমি বিশ্বাস করি না, দুজনেই আমার পিছনে বাঁশ লাগাতে ব্যস্ত। আজকে সারহাদ অফিসে নেই, কোনো কাজের জন্য সে শহরের বাইরে গিয়েছে। অফিসের সকলের সাথে সানার অলরেডি ভাব জমে গেছে। সানা কাজ করছে আর একটু পর পর মোবাইল চেক করছে। আজকে ওই জৌরের কি হলো, কোনো খবর নেই। ধুর, কচু মার্কা। আমি বা ভাবছি কেন, মনে হচ্ছে কারোর সাথে ঝগড়া করলে একটু শান্তি পেতাম। কি এক অবস্থা, ঝগড়া করার জন্য আজকাল আমি ওই কাল নাগিনীকে একটু বেশিই মিস করছি।
দুবাইয়ের মরুভূমির হাওয়া আজ নরম উষ্ণ, বাতাস হালকা ধুলো উড়িয়ে সুরের সাথে নাচতে থাকা কোনো রহস্যের মতো ভেসে বেড়াচ্ছে। আজ রাত আরজের কনসার্টের প্রস্তুতি চলছে পুরো দমে। দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট D3-তে বিশাল খোলা মাঠে এখনই মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। অর্গানাইজেশনের কর্মচারীরা চারিদিকে ব্যস্ত, সাথে সেট করা হচ্ছে কড়া সিকিউরিটি। রেডি করা হয়েছে মাঠের মাঝখানে এক বিশাল স্টেজ, এমনভাবে লাইটিং করা হচ্ছে যেন মাটির উপর দাঁড়িয়ে থাকে কোনো জ্বলন্ত নক্ষত্র। গাড়িতে সানা আর এসপি বসে। এসপি সানাকে অনেকক্ষণ বুঝিয়েছে ড্রাইভ করা সানাকে সাজে না, কিন্তু এই মেয়ে বুঝতে নারাজ। তার মানে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলবেই সানা। সানা এক পায়ে খাড়া। শিখবো মানে শিখবই, না হয় তোকে শাহবাগীদের হাতে ছেড়ে আসবো। এসপি হার মেনে নিয়ে 4টা সিট বেল্ট লাগাচ্ছে। এগুলো অতিরিক্ত, আজকে সকালেই লাগিয়ে এনেছে সে। জানতো এই মেয়ে মানবেই না। সানা তাকে এতগুলো সিট বেল্ট লাগাতে দেখেই বলে, তুই এতগুলো সিট বেল্ট লাগাচ্ছিস কেন? চুপ কর, সেফটি ফার্স্ট। আমি জানি আমি জমের বাড়ি সফরে যাচ্ছি। সানা একটা মুচকি হাসি কেচে সামনে তাকায়, মনে মনে ভাবছে লাইফে সে যা দেখেছে একেবারে না হোক দ্বিতীয়বার তো শিখে গিয়েছে। 8টা সিটবেল্ট বাঁধার পর এসপি সানার দিকে তাকায়। আরও 2টা লাগাতে চেয়েছে, কিন্তু আর লাগানোর জায়গা নেই। শোন এবিসি। তোর আমাকে মূর্খ মনে হয়? আমি ABC জানি। আব্বে গাধি, নিচে দেখ, টেটেলে দেখ, ওখানে এবিসি। আচ্ছা, তো কোম্পানির মালিক ABC জানে না? এসপি রাগ সপ্ত আকাশে, তারপরও নিজেকে সংবরণ করে বলে, এ মানে এক্সিলারেটর, বি মানে ব্রেক, সি মানে কন্ট্রোলার। দেখ না, আমরা ছোটবেলা A মানে অ্যাপল, B মানে বল, C মানে ক্যাট পড়ে এসেছি, আর এখন এগুলো অ্যাক্সিলারেটর, ব্রেক আর কন্ট্রোলার হয়ে গিয়েছে। बस कुछ पल में जमाना बदल गई, लोग बदल गए और गाड़ी भी बदल गई। এসপি ফুস করে হাওয়াতে নিঃশ্বাস ছাড়ল। আমার আম্মা এখনো সময় আছে। আমি হীন আমার গার্লফ্রেন্ডগুলো কিডনি ব্যথায় মারা যাবে। বোঝার চেষ্টা কর, অন্তত পক্ষে বিয়েটা করতে দে, বউটাকে দেখতে দে, তারপর শান্তিতে মরতে পারবো। আরে আমি মজা করছিলাম একটু, আর তুই বিয়ে করার পর বউয়ের আঁচল ছেড়ে আর বেরোবি না। আমি তোকে ভালো করে জানি, চাপ দিয়েছি। এসপি শেষবার মতো সানাকে বোঝানোর পর্ব চুকিয়ে বাধ্য হয়ে সানাকে সবকিছু ঠিকমতো বুঝিয়ে দেয়। গাড়ি চলতে আরম্ভ করে। এসপি ডিরেকশন দিচ্ছে, জানে নেয়, বামে নেয়, ব্রেকে চাপ, এক্সিলেটারে পা রাখ, গিয়ার চেঞ্জ কর। আর সানা উল্টোপাল্টা করে যাচ্ছে, যার ফলে গত 1 ঘন্টা ধরে গাড়ি একবার এইদিক তো ওই দিক, এইদিক তো ওই দিক করছে। কখনো থামে তো কখনো স্পিডে ছুটে চলে। এভাবে 1.5 ঘন্টা অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে গাড়ি দ্রুত বেগে চলা শুরু করে। কটকটি, ব্রেকে চাপ লাগা। চাপ দিয়েছি। এসপি তাকে দেখে সানা এক্সিলেটরে চেপে আছে। আব্বে এক্সেলেটর থেকে পা সরিয়ে ব্রেকে চাপ দে। কিন্তু কোনোটাই তো কাজ করছে না। তাহলে কন্ট্রোলারে চাপ দে। আরে এটাও চলছে না। কি চলছে আমার মা সেটা বল। শুধু গাড়ি চলছে আর স্টিয়ারিং ঘুরছে। তুই স্টিয়ারিং থেকে হাত সরাবি না। আজরাইল পিছনের সিটে বসে আছে, তুই হাত সরাবি আর আমরা উপরওয়ালার কাছে। হে মাবুদ, আজ আমার সব পাপের কথা মনে পড়ছে। একদিন নানি আমাকে 10 টাকা দিয়েছিল ফকিরকে দান করতে, কিন্তু আমার হাতে 10 টাকা দেখে এই কটকটির কথাতে আমরা ফকিরের হক মেরে দুজনে খেয়ে ফেলেছি। মাবুদ, আমি কিন্তু নির্দোষ, সব দোষ এই মেয়ের। তুই সব দোষ আমার উপর দিচ্ছিস কেন? তুই স্টিয়ারিং ধর। এসপি চোখ ভরভর হয়ে যায়। সানা তড়িঘড়ি করে স্টিয়ারিং ধরে। শেষবারের মতো মাপ চাওয়ার সুযোগ দে আমার মা। লাইফের সব থেকে বড় পাপ তো আমি তোকে পেস্টি বানিয়ে করেছি। এই বলে সামনে তাকাতেই দেখে একটা বড় ট্রাক তাদের দিকে ধেয়ে আসছে। আব্বের ডানে ঘুরা, ইন্না নিল্লা। রাতের দুবাই আজ অদ্ভুত রকমের শান্ত, কিন্তু সেই শান্তির মাঝে মানুষের ছেও জমে উঠেছে D3-এর বিশাল খোলা মাঠে। বিশাল স্টেজে চারপাশে হাজারো মানুষদের হাতে আলো জ্বালা মোবাইল, প্লেকার্ড, লাইট স্টেক। মাঠ জুড়ে তার
নাম নিয়ে কথার ঝড়। সামনের সারিতে তরুণীরা ব্যানার ধরে দাঁড়িয়ে, সবাই অধীর অপেক্ষায়। হঠাৎই নিভে গেল সকল আলো। মাঠে এক মুহূর্তে নীরবতা নেমে এলো। সে নীরবতা এত গভীর যেন পুরো দুবাই এক নিঃশ্বাসে আটকে আছে। তারপর এক ঝলক আলোর বিস্ফোরণ। একটা সোনালি আলো স্টেজের মাঝখানে দাঁড়িয়ে থাকা আরজের উপর পড়ে। সবাই একসাথে চিৎকার করে উঠছে। একটা ডেট, একটা বিস্ফোরণ, একটা উন্মাদনা। চারিদিকে আলোর রং বদলায়, নীল, লাল, বেগুনি, গোলাপি। হঠাৎই মনে হয় আকাশের তারারা নেমে এসে মানুষের কাঁধে কাঁধে বসে আছে। দর্শক সারিতে নরম একটা চেয়ে উঠছে, মুখে মুখে কলরব, আরজে আরজে আরজে। হঠাৎই আরজের কণ্ঠ আসে মাইক্রোফোনে। দুবাই, আর ইউ রেডি? চারিদিকে আলোর ঝিলমিল ধোঁয়ায় কুঞ্জলি উঠে আসে। আরজে গভীর শ্বাস টেনে নেয়। তার চোখ ঝলসে উঠে, ভেতরে রাগ জেদ চেপে বেরিয়ে আসে কাঙ্ক্ষিত স্বর। ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন, একা একা শুধু অকারণে ঝরে বৃষ্টি এমন, আজও তাই অবাক রঙে এঁকে যাই। রাতের গভীরতা ঢাকা শহরকে যেন আঁকড়ে ধরে। ঠিক তখন শহর জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। সেই নীরবতা শান্ত ও আলো অন্ধকারের রহস্য ভেদ করে ছুটে চলছে দুজন, রিয়ানা জাওয়ান আর তার প্রিয় রাজসঙ্গী আগুনের মতো লাল জুকাচি প্যানিগালে V4 আর বাইক। একাকিত্ব ভরা জীবন যখনই অবসর পাবে তখনই ছুটে যায় বাইক নিয়ে। আর তার জন্য রিয়ানার রাত সবচেয়ে বেশি পছন্দের। ঢাকা শহরের ফাঁকা রাস্তাগুলো তখন রিয়ানার কাছে কবিতার মতো লাগে। নীল কমলা স্ট্রিট লাইটের স্রোত আর হেলমেটের ভেতরে লেগে তৈরি করে এক ধরনের কুয়াশা মাখা আলো ছায়া নৃত্য। তার গ্লাভস পরা হাতে ট্রট পুরো তুলে দিল ইঞ্জিনে, যেন বজ্রপাতের মতো ফেটে ওঠে। আলো আধারের চ্যানেলে ডুবে যায় পুরো রাস্তা। ঢাকার আকাশে অদ্ভুত নিস্তব্ধতা। রিয়ানার বাইক ফ্লাইওভারের গা ঘেঁষে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে হাওয়া তার জ্যাকেটের প্রান্ত উড়িয়ে দিচ্ছে। হঠাৎই একটা গা ছমছমে অনুভূতি তার মেরুদণ্ড বেয়ে নেমে আসে। রিয়ানা বুঝে ওঠার আগেই ডান পাশের অন্ধকার থেকে ধীরে ধীরে বের হয়ে আসে আরেকটি বাইক, কালো ম্যাচ ফিনিশ, শিকারের মতো ভয়ঙ্কর। কাওয়াসাকি নিনজা H2R। দূরে ধুলো রেখা কেচে এগিয়ে আসছে সেই ছায়ামূর্তি বাইকটি। রিয়ানা খুব কাছে এসে পড়ে। রিয়ানা প্রথমে পাত্তা দিল না, ভেবেছে হয়তো অন্য কেউ হবে, কিন্তু ধীরে ধীরে বাইকটি তার পাশ ঘেঁষে তার গতিতে চলা শুরু করেছে। সে নিজের গতি কমিয়ে এনে পাশে ফিরে তাকায়। হঠাৎই পাশে থাকা বাইকটি তার দিকে ফিরে একটু সামনের চাকাটা ঘুরোয়। সাথে সাথেই রিয়ানা নিজের গতি পরিবর্তনের জন্য ব্রেক ধরতে গিয়ে বাইক সমেত নিচেই পড়ে যায়। গতি কম থাকায় অতটা ব্যথা পায়নি। এই আর ইউ ক্রেজি ম্যান? অন্য বাইকটি একটু সামনে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। নিজের কালো হেলমেটের সামনের কাজটা তুলে রিয়ানার দিকে তাকায়। চোখাচোখি হয়। রিয়ানার একজোড়া ঠান্ডা বরফের মতো নীল চোখ। মাস্টার যে অন্ধকার ভেদ করে সরাসরি রিয়ানের দিকেই তাকায়। হেলমেটের নিচে তার ছোচে ছুরি ধরা হাসি ফুটে উঠছে এক পলক। পর মুহূর্তে তীব্র গতিতে বাইকটি রিয়ানার দৃষ্টিগোচর হয়ে যায়। শহরের বুক চিরে এগিয়ে চলছে এসপির লাল টয়োটা। একটু আগে মরতে মরতে বেঁচে এসেছে সে। এসপি পাক্কা 5 মিনিট পর বলছে, কটকটি, আমি বেঁচে আছি না উপরে চলে গেছি? সানার এইদিকে স্টিয়ারিং সামলাতে তার হালত খারাপ। জানি না বিটকেলের বাচ্চা, শুধু তোর আওয়াজ আসছে। আমি সত্যি বলছি, আমার আত্মাটা নাকের ডগা চলে এসেছে। পুরোওয়ালা, আমার পাপ কি বেশি ছিল যে তুমি একে পাঠালে শাস্তি দিতে? আর মানুষ পান নাই বারবার বারবার, শুধু আমি কেন? সানা তার দিকে তাকে সাহসী দৃষ্টিতে, কিন্তু ভিতরে ভয়ের ছাপ স্পষ্ট। দেখ, তুই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিস। লাইফে প্রবলেম ক্রিয়েট করতে হলে আমার মতো কনফিডেন্ট হতে পারে। এসপি লাগানোর জন্য আরও 2টা সিট বেল্ট খুঁজছে। এখন তার মনে হচ্ছে 50টা লাগালে ভালো হতো। কিন্তু সানার কথা কানে আসতে চোখ উল্টে তাকায়। তোর হাত পা কাঁপছে?
আবে কনফিডেন্ট হাত পায় থাকে না, মুখে থাকে, মুখ দেখ। তোর কনফিডেন্স দেখে আমার কলিজা ব্যথা করছে। সানা আওয়াজের জন্য শুনতে পায়নি, শুধু ব্যথা করছে এতটুকু শুনতে পেয়েছে। তাই সে বলে উঠে, সামনে হসপিটাল, দাঁড়াবো। তুই দাঁড়াতে পারবি? আমি দাঁড়াতে পারবো, কিন্তু গাড়ি থামবে না। তুই দাঁড়ালে আজরাইল দাঁড়াবে আর জীবন থেমে যাবে। তুই চালিয়ে যা, গাড়ির তেল শেষ হয়ে গেলে এভাবেই থেমে যাবে। বনানীর কাছে চেকপোস্টে দাঁড়িয়ে আছে দুজন কম বয়স্ক ট্রাফিক পুলিশ। এদের দেখে এসপির মনে একটু আশার আলো জেগে উঠেছে। সে এই প্রথম পুলিশ দেখে খুশি হয়েছে। এসপি সানার দিকে উৎসুক দৃষ্টিতে তাকায়। পেস্ট্রি দেখ, সামনে পুলিশ। দেই উড়িয়ে। ট্রাফিক পুলিশ শিহাব মাত্রই একটা বাইকের কাগজপত্র চেক করেছিলেন। এমন সময় একটা লাল গাড়ি ঠিক ওনার পাশ কাটিয়ে যাওয়া হাওয়ার বেগে চলে যায়। ওনার মনে হলো মৃত্যুর তার পাশ কাটিয়ে গিয়েছে। উনি ওই দিকে তাকে গালি ছুলেন, ভেবেছেন হয়তো কেউ মাল খেয়ে গাড়ি চালাচ্ছে। তাই তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সামনে চেকপোস্টে কল করেন, যেখানে পুলিশ থানার বড় কর্মকর্তা আমানত দুলাল রয়েছে। তাড়াতাড়ি নাম্বার টাইপ করে কানে তুলে শিহাব। স্যার আপনাদের দিকে। ওই পাশ থেকে তার কথা কেটে ভেসে এলো ঠান্ডা নিরেট কণ্ঠস্বর। শিহাব, প্রথমে সালাম দিতে হয়। আমানত দুলাল বড়ই শিষ্টাচার সম্পূর্ণ ব্যক্তি। ওনার কাছে আদব কায়দা শিষ্টাচার সব থেকে আগে। তার মতে সকল সময় মাথা ঠান্ডা রাখতে হয়। তিনি অপরাধীদের সাথেও যথেষ্ট সুন্দর আচরণে বিশ্বাসী। রেগে যাওয়া তার কর্ম নয়। আসসালামু আলাইকুম স্যার, আপনাদের দিকে। আবার তার কথা কেটে ওই পাশ থেকে আসে। শিহাব, পুরোটা দেওয়া সুন্নত। শিহাব নিজের কান থেকে মোবাইলটা একটু দূরে নিয়ে যায়। শালা বুইরা, জীবন বাঁচানো ফরজ, আর এই মুহূর্তে এই প্যারায় রইছেন সুন্নত নিয়া। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতু। স্যার এবার ঠিক আছে। আমরা সবসময় ছোট জিনিস ছোট বলে ভুল করে ফেলি। আমরা। স্যার, জম আপনার দিকে আসছে। আরে ভদ্রলোক বুঝলেন না তার কথা। জম? উনি আজকাল রাস্তাতেও চলাফেরা করে নাকি? তোমার কথা ভুল। তাকে বাক্য সম্পন্ন করতে না দিয়ে শিহাব আবারও বাক্য ছড়ে। আপনার দিকে ধেয়ে আসছে একটা গা। দেখো শিহাব, তুমি বেশি রেগে যাচ্ছ। এটা আমাদের জন্য খুবই খারাপ। সকল অবস্থায় আমাদের ওনার বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই ওনার কানে আসে হাবিলদারের আওয়াজ। স্যার, সরে দাঁড়ান। ভদ্রলোক বুঝতে পারেনি কখন কথা বলতে বলতে রাস্তার মাঝে এসে দাঁড়িয়েছেন। তিনি হাবিলদারের হাঁক শুনে পেছনে তাকাতেই দেখে একটা লাল গাড়ি তীব্র স্পিডে তার দিকে ধেয়ে আসছে। উনি কোনো মতে সরে পাশেই পড়ে যান। হাতের মোবাইলখানা পড়ে যায় রাস্তায়, বাতাসে ভাসছে এসপি চিৎকার, বাঁচান বাঁচান বাঁচান। হাওয়ার বেগে দৃষ্টি সীমা অতিক্রম করলো গাড়িটা। আমানত দুলাল বুকে হাত দিয়ে উঠে বসেন। আর একটু হলেই ওনার আত্মা ফুস হয়ে যেত উড়ে। ওনার 30 বছরের কর্মজীবনে আজ তার রাগ চূড়ান্ত। রেগে কোন বুলি আওড়াবেন তার আগেই পড়ে থাকা মুঠোফোনে আওয়াজ আসলো। স্যার, আপনি কিন্তু রেগে যাবেন না, আমাদের মাথা ঠান্ডা। ভদ্রলোক আর কিছু শুনলেনই না, ফোনটা হাতে তুলে ঠেস করে কেটে দিলেন। হাবিলদার এগিয়ে এসে তার দিকে প্রশ্ন ছুড়লেন, স্যার আপনি ঠিক আছেন? উনি হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। ওনার কণ্ঠে এখনো ভয় আর রাগ মিশানো। হ্যাঁ, আমি ঠিক আছি। তবে এটা কি ছিল? স্যার আমি শিওর না। কিন্তু আমি শিওর এই গাড়ি জমের বাড়ি যাচ্ছে। স্যার গাড়িতে একটা ছেলে আর একটা মেয়ে ছিল। মেয়েটা বাঁচান বলে চিৎকার করছে। মনে হচ্ছে মেয়েটা ছেলেটাকে কিডন্যাপ করছে। কি জমানা এসেছে! আগে ছেলেরা মেয়েদের কিডন্যাপ করতো, এখন রাত দুপুরে মেয়েরা ছেলেদের কিডন্যাপ করে। স্যার আমরা কি ওদের পিছু নেব? জমের বাড়ি যাওয়ার ইচ্ছে আছে তোমার? আমি আরও কদিন পৃথিবীতে বাঁচতে চাই, ছেড়ে দাও ওদের। গাড়ি ফুয়েল শেষ হয়েছে রাতে 1:30টার দিকে। গাড়ি থামাতে এসপির রুহে যেন পানি আসে। বের হয়ে অলরেডি 2 বার বমি করে ফেলেছে। এসপির অবস্থা সানার থেকেও খারাপ। সানা আজ বাড়ি যায়নি, এসপির সাথে চৌধুরী মহলে চলে গিয়েছে সানিতার সাথে দেখা করতে। সিদ্ধান্ত নিয়েছে সানা আজ অফিসে যাবে না, সারাদিন ঘুমাবে। তার জন্য এসপিকেও বলে দিয়েছে। আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবহাওয়া উষ্ণ। এয়ারপোর্টের চারিপাশে আর্যের ভক্তদের ছড়াছড়ে।
হ্যাজব্যান্ড ডোরের স্বয়ংক্রিয় কাজ খুলতেই যেতেই যেন পুরো পরিবেশ এক অদৃশ্য বিদ্যুতের মতো স্থির হয়ে গেল। সাদা টিউবলাইটের নিষ্ঠুর আলো আর শত শত ফ্ল্যাশের কাঁপুনি মিলেমিশে এয়ারপোর্টের বিশাল হলটিকে রূপ দিল এক অনিয়ন্ত্রিত উল্লাসের মঞ্চে। তার চলার পথের দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে ছিল বিস্ময়, তৃপ্তি, অকারণ ভক্তির উষ্ণতা আর এক ধরনের উত্তেজিত কম্পন, যেন তারা কোনো সাধারণ মানুষরা মঞ্চের আলো ভেদ করে উঠে আসা এক জীবন্ত কিংবদন্তিকে প্রত্যক্ষ করছে।